নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ভ্রমণ সাহিত্য নিয়ে। ভ্রমণ সাহিত্য বলতে আমরা কি বুঝবো? প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্রমণ কথা কিংবা পত্র রচনা এগুলোকে প্রাথমিকভাবে সাহিত্য বলার ক্ষেত্রে একটা আপত্তি আসে, কারণ এগুলো একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করার মাধ্যম বা কাউকে জানানোর জন্য বা কোনো কুশল মঙ্গল জানানোর জন্য চিঠিপত্র যেমন লেখা হয়, তেমনি ভ্রমণ সাহিত্য বলতে আমরা যা বুঝি, মানে আগে যদি ভ্রমণ শব্দটা দিয়ে ব্যাখ্যা করি যে ভ্রমণ কথা বলতে আমরা কি বুঝি বা ভ্রমণ কাহিনী বলতে আমরা কি বুঝি, না লেখক অর্থাৎ যিনি ভ্রমণ করছেন তিনি কোনো একটি জায়গা ভ্রমণ করেছেন এবং সেই অভিজ্ঞতার কথা যখন তিনি কলম দ্বারা লিপিবদ্ধ করছেন তখন আমরা তাকে ভ্রমণ কাহিনী বলি। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে চিঠি লিখছেন, তাকে আমরা পত্র বলি। এবার সেইটা কখনো কখনো পত্র সাহিত্য হয়ে ওঠে, অর্থাৎ তার মধ্যে কোনো সাহিত্যের গুণ সমৃদ্ধ একটা আবেদন তৈরি হচ্ছে তার মধ্যে। ঠিক একইভাবে ভ্রমণ কাহিনী ও ভ্রমণ সাহিত্য হয়ে উঠতে পারে। আমরা সাধারণ ভ্রমণ কথা অর্থে ভ্রমণ কাহিনী এবং সেটাকে সাহিত্য রসে সম্পৃক্ত অর্থে ভ্রমণ সাহিত্য বলতে পারি। এখন ভ্রমণ কাহিনী ভ্রমণ সাহিত্য যে হয়ে উঠতে পারে, সব ভ্রমণ কথাই কিন্তু ভ্রমণ সাহিত্য নয়। আমাদের বিভিন্ন পত্রিকাতে অনেক সময় ভ্রমণ বিষয়ক অনেক পত্রপত্রিকা রয়েছে, সেগুলোতে ভ্রমণ কথার অভিজ্ঞতার কথা থাকে, কিন্তু তার মানে যে সেগুলোকে একেবারে ভ্রমণ সাহিত্য বলে দেবো তা কিন্তু নয়। ভ্রমণ সাহিত্য লিখতে গেলে যিনি লিখছেন তার মধ্যে কিন্তু সেই সাহিত্য রসবোধ থাকতে হবে। যেমন যে কোনো আমাদের তোমাদের বা আমার তোমার যাকে বলা যায় তাদের আমাদের সেই পত্রগুলোও কিন্তু পত্র সাহিত্য নয়। পত্র সাহিত্য লিখতে গেলে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ হতে হয়, যিনি কিন্তু একেবারে কেজো কাজের বিষয়ের মধ্যেও একটা সাহিত্য রসকে সঞ্চার করে দিতে পারেন। এখন ভ্রমণ সাহিত্যটাকেও কিন্তু সেই নিরিখেই দেখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভ্রমণ সাহিত্য বলতে কি বুঝবো? না, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের মন একটা নির্দিষ্ট বাঁধা ছক, একটা বাঁধা চেনা গণ্ডির মধ্যে সবসময় আটকে থাকতে চায় না। সত্যিই তাই। আমরা একটা নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট একটি বাড়ির মধ্যে থাকি, নির্দিষ্ট একটি ঘর আমাদের আশ্রয়, কিন্তু সেই ঘর সংলগ্ন পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সবটাই আমাদের খুব পছন্দের বটে, কারণ সেখানে আমরা ভালোবেসে থাকি, সেটা আমার জন্মভিটে, ফলে সেখানটাকে তো আমি ভালোবাসবই, সেটাই আমার বেঁচে থাকার অবলম্বন। আমরা প্রত্যেকেই এটাও মনে মনে কিন্তু প্রত্যাশা রাখি যে যেখানে আমরা জন্মেছি যেন সেখানেই মরতে পারি। কিন্তু এটাও তো ঠিক যে আমরা বিনোদনের অঙ্গ হিসেবে যেমন আমরা সিনেমা দেখি, গান শুনি, তেমনি আমাদের মনটাও কখনো কখনো চায় যে এই চেনা গণ্ডিটার বাইরে একটু অচেনা জগৎটাকে একটু দেখে আসি, একটু ঘুরে আসি। কেউ গেছে, আমি তার কথা শুনে তার কাছে সেই জায়গায় ঘুরতে গেলাম, কিংবা কোনো একটা জায়গার নাম আমি কোথাও পড়লাম বা জানলাম বা জানতাম, সেই সূত্রে আমি সেখানে ঘুরে আসতেই পারি। তাহলে এই যে মানুষের মন একটা নির্দিষ্ট চেনা জানা গণ্ডির মধ্যে সবসময় আবদ্ধ থাকতে চায় না, কখনো কখনো তার মন একটু হাওয়া বদলের জন্য, একটু বলা যেতে পারে মনকে একটু রিল্যাক্স করার জন্য বা মনকে একটু আমোদ দেবার জন্য, একটু মনকে একঘেয়েমি থেকে বের করে আনবার জন্য, হাওয়া বদলের জন্য মানুষ কিন্তু কোথাও না কোথাও ঘুরতে চায়। এবার যখন ঘুরতে যাচ্ছে তখন কি হচ্ছে না, মানুষ সেখানে শুধু ঘুরে সেই অভিজ্ঞতাগুলো নিজের অন্তরের মধ্যে ভরে নিল, সেটাতেই মানুষ তো থেমে থাকে না। মানুষ কি করে না, মানুষ সেই যে জায়গাগুলোতে ঘুরতে গেল সেই অভিজ্ঞতাগুলো পরবর্তীকালে লিখিত আকারে প্রকাশ করেন। এই যে লিখিত আকারে প্রকাশ করলেন, তার মানে আমরা তাকে বলবো ভ্রমণ কাহিনী, অর্থাৎ একজন লেখকের নিজস্ব ভ্রমণজাত অভিজ্ঞতার কথা তিনি যখন একটি সাহিত্য মানে বলা যেতে পারে কলম চালিত ভাষায়, অর্থাৎ কলমের সাহায্যে তিনি তাকে প্রকাশ করছেন মানুষের কাছে, তখন সেটাকে আমরা ভ্রমণ কাহিনী বলতে পারি। কিন্তু ভ্রমণ কাহিনী মাত্রই ভ্রমণ সাহিত্য যে হবে এমনটা নয়। ভ্রমণ সাহিত্য হতে গেলে যিনি লিখছেন তাকে একটু হলেও সাহিত্য বলা যেতে পারে চেতনা সম্পৃক্ত হতে হয়, একটু সাহিত্যিক সুলভ মানসিকতা সম্পন্ন হতে হয়, তবেই তিনি সেটাকে ভ্রমণ সাহিত্যের পর্যায়ে উন্নীত করতে পারেন। অর্থাৎ প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে ভ্রমণ পিপাসু মানুষ একটা চেনা গণ্ডির বাইরে অচেনা জগৎকে জানবার জন্য সে কোথাও না কোথাও ভ্রমণ করতে যায়। এবার সেই ভ্রমণের অভিজ্ঞতা যদি তিনি লিপিবদ্ধ করেন তখনই সেটা হয়ে উঠল ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনী ভ্রমণ সাহিত্য হয়ে উঠতে পারে বেশ কিছু গুণে, যদি
লেখক তার মধ্যে সাহিত্য রসের সেই জায়গাটাকে তৈরি করেন, সেইভাবেই তিনি গল্পটাকে উপস্থাপন করেন, তার মধ্যে একটা চমৎকার দৃশ্যপটকে তুলে ধরেন, একটা বাস্তব বর্ণনা থাকে উপন্যাসের মতো, কিংবা একটা গীতি কবিতার মতো আবেগঘন মুহূর্তগুলো থাকে। তখন কিন্তু সেটা আমাদের কাছে নিছক একটা তথ্যপূর্ণ বিবরণ হয়ে থাকে না, সেটা আমাদের কাছে একটা রসের আকর হয়ে ওঠে, সেটা আমাদের কাছে একটা রস সম্পৃক্ত একটা অভিজ্ঞতা, যা আমাদের কাছে সাহিত্যের মতোই একটা গুণ সম্পৃক্ত বলে আমাদের কাছে সেই আবেদন তৈরি করে। তখন তাকে আমরা কিন্তু বলবো ভ্রমণ সাহিত্য। অর্থাৎ ভ্রমণ সাহিত্য হচ্ছে সেটাই যখন লেখক কোনো ভ্রমণ করার, তার ব্যক্তি জীবনের কোনো ভ্রমণের অভিজ্ঞতাকে যখন তিনি লিপিবদ্ধ করেন, এবং লিপিবদ্ধ করতে গিয়ে তিনি নিছক বলা যেতে পারে নিজের কথা, নিজের অভিজ্ঞতার মধ্যেই ডুব না দিয়ে বা একান্তভাবে নিজের পরিসরটাকেই একমাত্র অবলম্বন না করে একটু নিজের থেকে বেরিয়ে একটু সর্বজনের করে তুলবার মতো উপযোগী কোনো মনোরম ভাষায়, উপযোগী ভাষায়, সেই আস্বাদ্য ভাষায় যা সাহিত্য রসের আস্বাদ তৈরি করে আমাদের মধ্যে, তেমন কোনো সরস আস্বাদ্য ভাষায় তিনি যদি সেটাকে উপস্থাপন করেন, যদি তার মধ্যে খুব চমৎকার একটা নাটকীয় দৃশ্যপট রচনা করেন, নাটকে যেমন একটার পর একটা ঘটনা ঘটে যায়, লেখক যদি সেইভাবে এই ঘটনাগুলোকে একটার পর একটা তার দৃশ্য পরম্পরাকে রক্ষা করেন, উপন্যাসের মধ্যে যেমন একটা বাস্তব জীবন সমস্যা বা বাস্তব জীবন কথা থাকে, তেমন বাস্তবতার একটা গুণকে তার মধ্যে সঞ্চার করে দেন, এবং কবিতা যেমন কবি হৃদয়ের একটা অনুভব বা অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ হয়, তেমনি লেখক যদি সেই ভ্রমণের অভিজ্ঞতাটাকে, অর্থাৎ যেখানে তিনি ঘুরতে গেছেন সেখানকার দেখা দৃশ্যগুলোকে, অভিজ্ঞতাগুলোকে, বিশেষ বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনো দৃশ্য দেখে তার কোনো অভিব্যক্তি জেগেছে অন্তরের মধ্যে, সেটাকে যদি সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই ভ্রমণ কাহিনীর মধ্যে প্রকাশ করতে পারেন, তাহলে কিন্তু সেটা ভ্রমণ সাহিত্য হয়ে উঠতে পারে। তাহলে ভ্রমণ সাহিত্যের বৈশিষ্ট্য কি না, মানুষের ভ্রমণ অভিজ্ঞতাকে যখন মানুষ লিপিবদ্ধ করেন তখনই সেটা প্রাথমিকভাবে ভ্রমণ সাহিত্যের উপাদান। দ্বিতীয় বৈশিষ্ট্য কিনা, ভ্রমণ সাহিত্য হতে গেলে একটি কাহিনীকে নিছক লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একান্ত ব্যক্তিগত স্তর এর মধ্যে আবদ্ধ থাকলেই চলে না, তাকে সকলের করে তুলতে হয়, যাতে পাঠক যখন পড়েন তিনি যেন মানস নেত্রে সেই ভ্রমণের অভিজ্ঞতাটাকে নিজের সঙ্গে সম্পৃক্ত করে তিনিও ভ্রমণের স্বাদটা পেতে পারেন, এবং সেই স্বাদটা পাওয়ার সময় যেন তার কাছে মনে হয় এটা একটা গল্পের মতো, একটা উপন্যাস তিনি পড়ছেন, একটা ভ্রমণ উপন্যাসের মতো একটা বাস্তব অভিজ্ঞতাকে সরসভাবেই যেন তিনি পড়ছেন, যেটা তার কাছে সাহিত্য রসে সম্পৃক্ত করছে, যেখানে প্রত্যেকটা দৃশ্যপট নাটকীয়ভাবে তার কাছে একটা বলা যেতে পারে দৃশ্যের সারি রূপে দৃশ্যপটগুলো তার চোখের সামনে যেন একটা জীবন্ত হয়ে ভেসে উঠছে। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য কি না, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য যেমন ভ্রমণ অভিজ্ঞতার কথা প্রকাশ পায়, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি না, লেখক ব্যক্তিগত স্তর অতিক্রম করে সর্বজনের করে তুলবার মতো আবেদন রক্ষা করবেন তিনি। তৃতীয় বৈশিষ্ট্য কি না, সেখানে একটা নাটকীয়তা থাকবে, নাটকীয় দৃশ্যপট নির্মাণের মতোই দৃশ্যের পরম্পরা রক্ষিত হবে, উপন্যাসের মতো একটা বাস্তবতার গুণ থাকবে, আর একটা বিশেষ বিশেষ পরিস্থিতির একটা কাব্যিক অভিব্যক্তি থাকবে, আর সর্বোপরি যেটা থাকবে তা হচ্ছে ভাষা। সে ভাষা একেবারেই প্রতিদিনের একঘেয়ে গতানুগতিক সাদামাটা ভাষায় তাকে প্রকাশ করলে চলবে না। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন যে সাহিত্যের কাজ হচ্ছে ভাষার মধ্য দিয়ে ভাষাতীতকে প্রকাশ করা, অন্তরের অভিব্যক্তিকে বাইরে প্রকাশ করা, অন্তরের ভাবনাগুলোকে বাইরে প্রকাশ করা। অভিব্যক্তি, অন্তরের অনুভবের অভিব্যক্তি যখন সাহিত্য, তখন তাকে সাদামাটা আটপৌরে ভাষায় প্রকাশ করলে চলে না, সেখানে চিত্রের সাহায্য নিতে হয়, সঙ্গীতের সাহায্য নিতে হয়। এই যে চিত্র মানে ছবি, দৃশ্য পরম্পরা, নাটকীয়তা যে কথা বললাম, আর বলা হচ্ছে সঙ্গীত। এই যে বলা হলো সঙ্গীত আর গীতি কবিতার মধ্যে কোনো পার্থক্য নেই, সেই গীতি কবিতার অভিব্যক্তিকে, অন্তরের অনুভবকে, অন্তরের গানকে, সেই দৃশ্যগুলোকে দেখার মধ্য দিয়ে যে অভিব্যক্তি লেখকের মধ্যে হচ্ছে সেটাকে স্বতঃস্ফূর্তভাবে তিনি প্রকাশ করলেন, তখনই কিন্তু সেটা ভ্রমণ সাহিত্য হয়ে উঠতে পারে। তাহলে এই মোটামুটি ভ্রমণ সাহিত্য বলতে আমরা কি বুঝি তার মোটামুটি একটা সংজ্ঞা এবং স্বরূপ। যে কথা বলছিলাম যে মানুষের মন বৈচিত্র্যের পিপাসু, একটা বাঁধা ধরা ছকের মধ্যে সে কখনো নিজেকে আটকে রাখে না। চড়ই বেতি মন্ত্রে দীক্ষিত মানুষ অজানাকে জানবার জন্য সে দৌড় দেয়, কিন্তু শুধু দৌড় দিয়ে নিজেই নিজের অভিজ্ঞতার মধ্যে নিজেকে সম্পৃক্ত করে রাখে তাই নয়, সে অভিজ্ঞতাকে অন্যের কাছে প্রকাশ করবার জন্য যখন তার একটা তাগিদ তৈরি হয় এবং
সেই তাগিদ যখন লিখিত আকারে প্রকাশ পায় তখনই কিন্তু ভ্রমণ সাহিত্যের জন্ম হয়। বাংলা সাহিত্যে বহু ভ্রমণ সাহিত্যই রয়েছে, কিন্তু আমরা খুব করে আলোচনা করি যেটা হচ্ছে কাবুল ভ্রমণের অভিজ্ঞতার কথা, অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশের কথা কিন্তু বলা যায়, যেটিকে লেখকের কাবুল অভিজ্ঞতার বা কাবুল ভ্রমণের অভিজ্ঞতার কথা বলা চলে, এবং এটিকেই বাংলা সাহিত্যের অন্যতম একটি শ্রেষ্ঠ জনপ্রিয় ভ্রমণ সাহিত্য রূপে আমরা চিহ্নিত করে থাকি। তো যাই হোক, ভ্রমণ কাহিনী বলতে কী বুঝি বা ভ্রমণ সাহিত্য বলতে আমরা কী বুঝি তার সংজ্ঞাস্বরূপ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।